আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম দুপুরের রান্না থেকে। তো দুপুরে রান্না শুরু করেছিলাম আর তখনই হঠাৎ মনে হলো যে খান সাহেব গত রাতে বলেছিলেন যে ঝাল ঝাল কিছু করার জন্য। তো ভাবলাম একটু বুট পেঁয়াজু করি, অনেক দিন অবশ্য খাওয়া হচ্ছে না, তার জন্য বুটগুলো ভিজিয়ে নিলাম আর গিয়ে ডালটাও ভিজিয়ে নিলাম। তবে এখন প্রায় 10:30 বাজে, এখন এগুলো ভিজিয়ে নিলাম আর গিয়ে আলু কেটে রেখে দিয়েছি, আলু চপ হবে। আগের ভাত ছিল আর এই ভাতটাতেও পানি দিয়ে রেখে দিলাম যাতে নষ্ট হয়ে না যায়। আর আজকে সিম্পল রান্নাই হবে। তো লটে মাছ ছিল, তো সেটা ভিজিয়ে নিলাম। আমাদের এখানে অবশ্য লইট্টা মাছই বলে। তো লইট্টা মাছ ভিজিয়ে নিলাম, তো সেটা রান্না করব একেবারে ঝুরি করে, কারণ আমার ছেলে আস্ত হলে খেতে চায় না, ঝুরি ঝুরি মাছ ভাজা হলে খেয়ে নেয়। তো তার জন্য সেটা করে নেবো। আর খান সাহেবের অবশ্য মানে লইট্টা মাছটা প্রিয় না, তার জন্য ঝুরি করে নেব যাতে সবাই খেয়ে নিতে পারে। থালা প্লেট কিছু ধোয়া ছিল, সেগুলো শুকিয়ে গেলে সেলফে রেখে দেবো, আর বাকিগুলো যেগুলো সিঙ্কে আছে সেগুলো ফাঁকে ফাঁকে ধুয়ে নেব। এদিকে আমার চুলা রান্নাও বসিয়ে দিয়েছি। তো মুগ ডাল আর মশারি ডালটা ধুয়ে মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পেঁপে আর আলু দিয়ে দিলাম। আর এই পেঁপেগুলো অনেকদিন আগে আমার ভাই এনেছিল, আর এত কচি ছিল যে এগুলোর মধ্যে থেকে কষটা আমার হাতে যখন লেগেছিল হাতটা অনেক চুলকে ছিল। তারপরে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, তারপরে ভেজলিনও দিতে হয়েছে, নয়তো আবার একেবারে চামড়া ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো যাই হোক, সে কাটাকুটি করে নিলাম। আর এদিকে করলা ভাজি করব, করলা আলুটাও কেটে নিয়েছি, সেটাও বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্নাতে তেমন একটা শেয়ার করছি না, তো যা যা করছি সেটাই একটু শেয়ার করছি। আর এদিকে এই শুকনো মরিচগুলো অনেক দিন আগেই ভর্তা খাওয়ার জন্য পটে রেখে দিয়েছিলাম, কেন যেন বিচিগুলো বের হয়ে যাচ্ছিল আর মরিচগুলো পতিয়ে যাচ্ছিল, তার জন্য আমি চুলা নিচে দিয়ে দিলাম। আর এদিকে আগের গরু মাংস তরকারি ছিল একটু, আর গিয়ে মাছের তরকারি ছিল একটু, তো সেটা মানে একেবারে শুকনো শুকনো করে জাল করে বেড়ে নিলাম যাতে খাওয়া হয়ে যায় দুপুরবেলা। আর কাঁচামরিচটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আর এই যে প্লেসমেন্টটা, এটা দেওয়াতে অনেকটাই সুবিধা বোধ করছি আমি, কারণ এই কাঠের সেলফটা যেহেতু বার্নিশ করা, তো গরমের তাপে কিন্তু বার্নিশটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়ে যায়। তো এখানে প্লেসমেন্টটা থাকাতে গরম কিছু রাখলেও তেমন একটা ভয় নেই, নয়তো মানে কোনো কিছু রাখতে গেলে আগে থেকে আরেকটা কিছু বিছিয়ে নিতাম, তারপরে যে জিনিসটা রাখতাম মানে গরম পাত্রটা রাখতাম। এখন অবশ্য সেই ভয়টা নেই, এটা যেহেতু বিছানো আছে, একেবারে রান্নাবান্না শেষ হয়ে গেলে একেবারে ঝেড়ে মুছে তারপর আবার বিছিয়ে রেখে দিই। তো এভাবেই আসলে চলতেছে। তা আমার কাছে প্লেসমেন্টটা মনে হলো যেন খুবই উপকারী। আর এদিকে থালা প্লেট যেগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। তো আর রান্না তো হচ্ছে করলা ভাজি আর গিয়ে পেঁপের তরকারিটা, সেটা হচ্ছে। আর পেঁপের তরকারিটা অবশ্য সবাই খাবে আর খুব পছন্দ সহকারেই খাবে, যেহেতু প্রচুর গরমও পড়তেছে। আর এই সময়ের জন্য এই তরকারিটা একদমই পারফেক্ট। তেল ঝাল মশলা তরকারিটাকে যতই অ্যাভয়েড করা যায় ততই ভালো, যদিও পারি না, তেল ঝাল ছাড়া কোনো কিছু খেতেই পারি না, মুখরোচক না হলে অবশ্য সেটা খাওয়া হয় না। আমি মনে করি আর কি ঘরে রান্না করি যেহেতু সেটাই স্বাস্থ্যসম্মত, এটার মধ্যে কোনো ভেজাল নেই। তেল ঝাল না হয় একটু খেয়েই নিলাম, তাতে কি। তো ফাঁকে আবার এগুলো নেড়েও দিচ্ছিলাম যাতে নিচে থেকে পুড়ে না যায়। থালা প্লেটগুলো অবশ্য ধোয়া হয়ে গেল, আর ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিলে কাজটা একদমই সহজ হয়ে যায়। তো আর সেই জন্যই করে নিচ্ছি। আর সামনে তো কোরবানি ঈদ আসতেছে, আমার তো বাসায় থাকা হবে না, কোরবানি ঈদে অবশ্য বাড়িতে চলে যাই, যেহেতু আমাদের একটা গ্রামে ছোট্ট কুড়ের ঘর হলেও আছে, তো সেখানে চলে যাই। আর এবছর তো খান সাহেবও আছে, এবছর তো অবশ্যই মাস্ট যেতেই হবে। আর অবশ্য কোরবানি ঈদে সব সময় যাই, কারণ আমি 18 সাল থেকে এই শহরে থাকি। তো 18 সাল থেকে যতগুলো কোরবানি ঈদ গেল সবগুলো ঈদে আমি বাড়িতেই করেছি, কারণ বাচ্চারা এই একটা মাত্র ঈদেই সুযোগ পায় বাড়িতে গিয়ে সবার সাথে একটু মিট করার। আর এভাবে যদি বাচ্চাদেরকে আবার একেবারে দূরে দূরে রাখি তাহলে তাদের আসলে গ্রামের বাড়ির সাথে বা আত্মীয় স্বজন বা পরিচিতদের সাথে তেমন একটা সম্পর্কেই থাকবে না। তার জন্য চেষ্টা করি কোরবানি ঈদটা অবশ্য শ্বশুরবাড়িতেই করতে। রোজার ঈদটা অনেক সময় বাসায় করি, আবার অনেক সময় আমার বাবার বাড়িতেও করি, কারণ রোজা থেকে বাড়িতে গিয়ে সব মানে ঠিকঠাক করা একটা টাফ ব্যাপার, আর কাউকে দিয়ে যে করাবো তার জন্য কষ্টদায়ক হবে, তার জন্য অবশ্য রোজার ঈদটা বাসায় বা আমার বাবার বাড়িতে করি।
তো এখন যেহেতু মানে কোরবানি তো করতেই হবে, অবশ্য কোরবানি তো হজের রোজা রাখি, তারপরে রোজা রেখে গেলেও সমস্যা নেই, কারণ আমি একা রোজা রাখি, তার জন্য কোনো সমস্যা হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখতে পেলেন আমি করলা ভাজিটা নামিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে আমি মাছটা কেটে নিচ্ছি, তারপরে কি বলে ভাতটা বসিয়ে দেব, ভাতের চালটাও ধুয়ে, অবশ্য ভাতটা অলরেডি বসিয়েও দিয়েছি, আর এদিকে আমি মাছটাও কেটে নিচ্ছি। তো এই ফাঁকে ফাঁকে কিন্তু কাজ করে নিচ্ছি, আর একটুও কিন্তু রান্নাঘরে অবসর থাকার কোনো সুযোগ নেই। আর তারপরে ভাবলাম যে রান্নাগুলো যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর কাছে থেকেই যেহেতু নাড়াচাড়া করা যাবে, তো ভাবলাম যে মরিচ এনেছিল আমার ভাই, 5 কেজি মরিচ এনেছিল কিছুদিন আগে। তো কিছু মরিচ আমি পরিষ্কার করে একবারে শুকিয়ে টুকিয়ে পাউডার করে এনেছি। তো এখন যে বাকি মরিচগুলো আছে সেগুলোর বোটা ভেঙে রেখে দেব। তো এই যে দেখতে পেলেন অ্যাকচুয়ালি কিন্তু আমার ভাতটা হচ্ছে, আর অন্য ছেলে কিন্তু ওই যে পেঁপের তরকারিটা হচ্ছিল। তো পেঁপের তরকারিটা সেদ্ধ হয়ে গেল, এবার তো ফোড়ন দিতে হবে, তার জন্য একটা পাতিল নিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা সরিষা তেলে আমি ভেজে নেব, ভেজে নেওয়ার পরে আমি একটু আস্ত জিরা দিয়ে দেবো। তো আস্ত জিরাটা অবশ্য তেল দিয়ে সাথে সাথে দিলেই ভালো হয়, পেঁয়াজের আগে দিলেই বেশি ভালো হয়, তবে সমস্যা নেই, আমি পরে দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন রান্না হচ্ছে, ফাঁকে ফাঁকে কিন্তু মরিচও বেছে নিচ্ছি। খান সাহেবকেও কাজে লাগিয়ে দিলাম, উনিও মরিচ ভেঙে দিচ্ছেন আর আমিও করে নিচ্ছিলাম। আর এই মরিচ ভাঙতে ভাঙতে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত যে সময়টুকু আমাদের সুখে দুঃখে কাটিয়েছি সেগুলো একটু মানে হাতড়িয়ে নিলাম, মানে ডায়েরিটা খুলে বসলাম, কি পেলাম কি পেলাম না, কি হারালাম কি হারাই নাই, বা এইসবই, বা উনি আমার সাথে কেমন করলো আমি কেমন করলাম সেটাই। আর বলতেছিলাম যে অনেকে ভাবতেছে আপনি আমাকে অনেক হেল্প করেন, কিন্তু এই হেল্পটা তো কত বছর পরে পেলাম সেটা তো কেউই জানলো না, সেটা অজানাই থেকে গেল। তো তখন বলল যে তখন নাকি বুঝতে পারে নাই, তার জন্য এমন করেছে। তো যাই হোক, এক সময় বুঝতে তো পেরেছে, সেটাই ডের। তো এই ফাঁকে আমি আবার ওই যে মরিচও ভাজতেছিলাম, আর ফাঁকে অবশ্য ফোড়নটাও ভেজে নিচ্ছিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, ফুল আঁচে রাখলে জ্বলে যাবে, তার জন্যই। তো এই যে জিরাটা কিন্তু দিয়ে দিয়েছি আমি এই পর্যায়ে, আস্ত জিরাটা। তারপরে ভাজা হয়ে গেলে আমি এই যে দিয়ে দিলাম পেঁপে তরকারিটা। তো তার আগেই কিন্তু আমি রসুন পেস্ট, একটু হলুদ, মরিচের গুঁড়া, লবণ টবণ দিয়ে কিন্তু আমি পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছি বা রান্না করে নিয়েছি। এখন কেবল ফোড়নটা দিয়ে দিলাম, আর হলুদ টলুদ তেমন একটা আর কিছুই দিলাম না, কারণ বেশি হলুদ পড়ে গেলে তরকারি কালারটাও কেমন জানি দেখা যাবে, আর খেতেও ভালো লাগবে না। আর এইসব তরকারিতে একটু হলুদ, তেল ঝাল একটু কম দিলেই বেশি ভালো লাগে। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব, আমার তরকারি একটু ঝোলঝোলই থাকবে। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, দুপুরবেলা তো খেয়েছিলাম, খেয়ে কিন্তু অনেক ভালোই লেগেছিল, আর অনেক দিন পরেই তরকারিটা খাওয়া হলো। তো ভাবলাম যে আপনাদের সাথে লইট্টা মাছটা কীভাবে আমি ঝুরি করি সেটা একটু শেয়ার করি, তার জন্য কিন্তু সেটাও শেয়ার করে নিচ্ছি। তো আশা করছি আমার সঙ্গেই থাকবেন, আর একটা লাইক যদি না দিয়ে থাকেন তো দিয়ে দিবেন। আমি এতক্ষণ কিন্তু লাইকটার কথা বলি নাই, এখন বলে দিয়েছি, যারা এই পর্যায়ে আছেন প্লিজ দয়া করে লাইকটা দিয়ে দিবেন। আর এদিকে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি রসুন পেস্ট, তারপরে হচ্ছে গিয়ে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া, আর একটু ফ্রোজেন করা টমেটো ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি একটু লবণ। তবে আমি এখানে একটু ভুল করেছি, লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো খালি খেলে মুখে দিলে আর কি লবণটা বেশি লাগে, তো ভাতের সাথে কিন্তু লবণটা তত একটা বেশি লাগে না। তো এই তো মশলাটা ভালোভাবে কিন্তু আমি পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপরে ওই যে কেটে রাখা লইট্টা মাছগুলো দিয়ে দিলাম, তারপরে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব, আর এই পর্যায়ে মাছগুলো ভেঙে নেব। আর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো এমনিতেই ভেঙে যায়, আমার আর তত বেশি একটা কষ্ট করতে হবে না। আর এই দেখেন অনেকটাই পানি উঠে গিয়েছে, আর এই যে আমি ফাঁকে ফাঁকে কিন্তু মরিচও ভাজতেছিলাম, সেটা কিন্তু বন্ধ নেই। তো আর এই ফাঁকে ফাঁকেই করেছি, যেহেতু ওই যে বললাম কোরবানি আসতেছে, কোরবানির জন্য একটু প্রস্তুতি তো নিতে হবে, তো একটু একটু করে প্রস্তুতি নিয়ে নিচ্ছি, কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো আমার চালের গুঁড়া করা হয়ে গেল কোরবানির জন্য, মরিচের গুঁড়াও করা হয়ে গেছে, জিরা ধনিয়ার গুঁড়া অলরেডি করে ফেলেছি, তারপরেও কিছু ধনিয়া এনেছে সেগুলোকে আবার ঠিক করতে হবে। আর এই যে দেখেন মরিচগুলো একটু হালকা গরম করে আমি কিন্তু বয়ামে মানে কন্টেনারে ঢুকিয়ে রাখবো, তার জন্য চুলার নিচে দিয়ে দিলাম। তো ইচ্ছা করলে ছাদে যেতে পারতাম, কিন্তু আর ইচ্ছা করতেছিল না, ভাবলাম যে চুলার নিচে দিয়েই গরম করে নিই, তার জন্য করে নিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু খান সাহেবকে আমি মানে ঝুড়িটা লবণ কেমন হলো সেটা দেখালাম, উনি বললেন যে লবণ একটু বেশি হয়ে গেছে, তবে ভাতের সাথে খেলে তত একটা খারাপ লাগবে না বা লবণ বেশি মনে হবে না। তো এই তো এটাও রান্না হয়ে গেল, আমার ভাতও হয়ে গেল, আর পেঁপে তরকারিটা হয়ে গেল। তো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যায় তো একটা কিছু খেতে
হবে। আর ওই যে বললাম খান সাহেবের জাল জাল কিছু খেতে মন চেয়েছিল, তার জন্য এসব করে নিচ্ছি। আর এই ফাঁকে উনি তো আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছেন এই গরমের মধ্যে রান্নাঘরে দরজায়। অবশ্য ফ্যান চলতেছিল, চার্জার ফ্যান এনে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম একটু জুস করে দেই, আম যেহেতু ফ্রোজেনই আছে। তো বিট লবণ, চিনি আর হচ্ছে গিয়ে একটু লেবুর রস আর আমটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিলাম। তারপরে হয়ে গেল জুস, তারপর আমরা খেয়ে নেব। তো বাসায় বসে আমার ছেলে আমরা 4 জনই ছিলাম, তবে আমি 3 জনের জন্য ঢেলে নিলাম। পরে আমার আর আমার ভাইয়েরটাও রেখে দিয়েছি। তো আমার ভাইয়েরটা ফ্রিজে রেখে দিয়েছি, ও দুপুরে বাসায় এসেছিলো, ওকে দিয়ে দিয়েছিলাম। আর আমরা 3 জন খেয়ে নিচ্ছি। আর একটার মধ্যে একটু বেশি হয়ে গিয়েছিল, যদি কেউ ধরতে যায় তো ফেলে দিতে পারে, তার জন্য সেটাকে একটু ব্যালেন্স করে নিলাম, দেখতেই পেলেন। তাই তো এক এক করে সবাইকে দিয়ে দিয়েছি, তারপরে খাওয়া হয়ে গেল। আর এই দিকে আমি যা সন্ধ্যার জন্য যা যা রেডি করে নিয়েছিলাম সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তাই আলুগুলো বুটের সাথে দেবো, তার জন্য আস্ত আর পেঁয়াজ কাঁচামরিচটা কেটে নিলাম, আলুটাও ম্যাশ করে নিলাম, আর ডালটাও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রেখে দিলাম। আর বুটটা কিন্তু অলরেডি চুলায় সেদ্ধ হচ্ছে, যেহেতু বুটটা একটু দেরিতে ভিজিয়েছিলাম, তার জন্য সব শেষে বুটটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মরিচগুলো একটু গরম করে নিলাম। আর টেবিলেও সবগুলো খাবার নিয়ে আসছি। আর আজকের খাবারগুলো তো খুবই মজার ছিল, আর খেতেও ভালোই লেগেছিল। দুপুরবেলা অনেক দিন পরে এই ধরনের খাবার খেয়েছি। আর করলা ভাজিটা একটু ভাজা ভাজা হতে বেশি মজা লেগেছিল। আর আমার এই গরু মাংসটা আমার ছেলে আর আমার ভাই খেয়েছিল। আর এইদিকে দেখেন আমার রান্না শেষে আমি চলে আসলাম এই রুমে। আর সামনে আমার এই রুমে, টিভির রুমে কিন্তু মেশিনটা, যেহেতু আমি একটু টুকিটাকি সেলাই কাজও করি এখন, যেহেতু ওই যে বললাম কোরবানির জন্য একটু প্রস্তুতি নিচ্ছি, তার জন্য। এদিকে এসে দেখে আমার মেয়ে টিভি দেখতেছে, আর ওর বাবা শুয়ে আছে, যিনি ঘর মোছেন তিনি ঘর মুছতেছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।